Hello everyone, welcome to সর্দার এডুজোন। আজকের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অর্থনীতি বা ইকোনমিক্সের সিলেবাস। তো কোনো বিষয় বা সাবজেক্ট পড়া শুরু করার আগে কতটা পড়তে হবে তা জানা খুবই জরুরি, কারণ পরীক্ষা নির্দিষ্ট সময়ে হবে, নির্দিষ্ট টপিকের উপরে হবে। সুতরাং বিষয়টি জানা ও নম্বর পাওয়ার মধ্যে সমন্বয় রাখতে হলে পাঠ্যক্রম সম্বন্ধে জানতে হবে। ক্লাস 11-এ ইকোনমিক্স একটি নতুন সাবজেক্ট। কোনো সাবজেক্টকে একটি বাক্যের মাধ্যমে সর্বসম্মত ব্যাখ্যা দেওয়া যায় না, তবে কিছুটা ধারণা পেতে যদি এক কথায় বলতেই হয়, তবে ইকোনমিক্স বা অর্থনীতি হলো সীমিত সম্পদকে সর্বোচ্চ চাহিদা পূরণে যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থার বিজ্ঞান। মানে ইকোনমিক্স হলো সীমিত সম্পদ এবং অসীম চাহিদা এই দুটির মধ্যে কিভাবে ব্যালেন্স করতে হয় তা বলে দেয়। ডিমান্ড বেশি থাকলেও সাপ্লাই সেই অনুযায়ী হবে কিনা বা কিরকম হবে, বা আমাদের সেটস অফ পসিবিলিটি কিরকম হবে, আমাদের প্ল্যান কি হবে, সেটা কস্ট, শর্ট টার্ম কস্ট কি হবে, লং টার্ম কস্ট কিরকম হবে, সেখান থেকে প্রফিট আসবে কি আসবে না, এই সমস্ত বিষয়ে মূলত ইকোনমিক্স আমাদের বলে থাকে। তো ইকোনমিক্সকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়, এক মাইক্রো ইকোনমিক্স এবং অন্যটি ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স কি না, মাইক্রো ইকোনমিক্স কোনো ব্যক্তি, ফার্ম, প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউশন বা কোনো ছোট এলাকার চাহিদা, যোগান, আয়, ব্যয়, স্থিতিস্থাপকতা ইত্যাদি সম্বন্ধে বলে। আর ম্যাক্রো ইকোনমিক্স এটা ছোট এলাকার কথা বলে, ম্যাক্রো ইকোনমিক্স বড় এলাকার কথা বলে। কোনো দেশের সম্পদ, দেশের উৎপাদন বা জিডিপি, দেশের চাহিদা, মুদ্রাস্ফীতি, রাজস্ব নীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। তো ক্লাস 11-এ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে দেখি একটু সিলেবাস। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই টপিকটি সেম 1 এবং সেম 2-তে রয়েছে, এবং ক্লাস 12-এ রয়েছে ম্যাক্রো ইকোনমিক্স ও ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সেমিস্টার 1-এর মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সের কোন কোন টপিকগুলো ক্লাস 11-এর সেমিস্টার 1-এ ইনক্লুড আছে। তো ফার্স্ট সেমের মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের টোটাল 6টা ইউনিট রয়েছে, যার ভিতরে প্রথম 3টে ইউনিট মাইক্রো ইকোনমিক্সের এবং শেষের 3টে ইউনিট স্ট্যাটিস্টিক্সের। ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন, যার সাব ইউনিট এ, বি, সি, ডি তে বিভক্ত। ইন্ট্রোডাকশনের পরে সাব ইউনিট এ, প্রবলেমস অ্যাড্রেসড ইন ইকোনমিক্স বোথ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। ইকোনমিক্সে প্রবলেম বা সমস্যা মাইক্রো ইকোনমিক্সে এবং ম্যাক্রো ইকোনমিক্সে, এই সম্বন্ধে ফার্স্ট সাব ইউনিট, যেখানে বেসিক প্রবলেমস সমস্যা, 3টে সমস্যা, ফর হুম টু প্রডিউস কার জন্য প্রোডাকশন হবে, হাউ টু প্রডিউস কিভাবে প্রোডাকশন হবে, হোয়াট টু প্রডিউস কি প্রডিউস করতে হবে, এই সমস্যা। দেন প্রবলেমস অফ ইকোনমিক গ্রোথ, ইকোনমিক গ্রোথের সমস্যা। ইকোনমিক গ্রোথ বলতে ইন টার্মস অফ মানি যদি বৃদ্ধি পায় সেটাকে ইকোনমিক গ্রোথ বলা হয় সাধারণ অর্থে। ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট মানে
ইন টার্মস অফ মানি প্লাস ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে ইকোনমিক ডেভেলপমেন্ট বলা হয়। অ্যান্ড প্রবলেমস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়নের সমস্যা। সাব ইউনিট বি, হাউ দ্য প্রবলেমস আর অ্যাড্রেসড, কিভাবে প্রবলেমগুলো শনাক্তকরণ করা হয়। কোথায় কোথায় না, ফ্রি মার্কেট ইকোনমিতে, গভর্নমেন্ট ইন্টারভেনশন, সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেমে, আর মিক্সড ইকোনমিক সিস্টেমে। এই চারটে অ্যাকচুয়ালি ইকোনমি। ইকোনমি আর ইকোনমিক্স যদিও আমরা এই দুটো শব্দকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকি, বাট দোজ টু ওয়ার্ডস আর ডিফারেন্ট। ইকোনমি হচ্ছে সিস্টেম যেখানে উৎপাদন, বন্টন বা ব্যবহার কিভাবে হয় সেটা বলা হয়। যেরকম কোনো দ্রব্য উৎপাদন কারা করছে, গভর্নমেন্ট করছে নাকি প্রাইভেট অর্গানাইজেশন করছে, বা উৎপাদন করার উদ্দেশ্য কি, কিভাবে বন্টন হচ্ছে, কাদের ভিতরে বন্টন হচ্ছে, এর উপরে ইকোনমিগুলো ডিপেন্ড করে। যেরকম যদি ফ্রি মার্কেট ইকোনমির কথা বলি, ফ্রি মার্কেট যেখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর উপরে প্রাইস নির্ধারণ হয়, ফ্রি মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্টিক ইকোনমি যেখানে প্রাইভেট অর্গানাইজেশনের বা সমাজের কিছু অর্থশালী ব্যক্তিদের হাতে ইকোনমিটা পুরো নির্ভর করে। আর গভর্নমেন্ট ইন্টারভেনশন, এটাকে প্ল্যান্ড ইকোনমি বা কমান্ড ইকোনমিও বলা হয়, যেখানে প্রাইভেট পার্টনারদের কন্ট্রোল বা কোঅর্ডিনেট করার জন্য গভর্নমেন্ট পলিসি বা প্ল্যান করে থাকে, সেই ধরনের ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম, যেখানে সাধারণ মানুষের জন্য বা সমাজের মধ্যে ইকুয়ালিটি আনার জন্য গভর্নমেন্ট যখন ইন্টারফেয়ার করে থাকে, then it would be called socialist economic system. আর যদি সোশ্যালিস্ট অ্যান্ড ক্যাপিটালিস্ট এই দুটোর মিক্সড হয় তাহলে সেটা মিক্সড ইকোনমিক্স, যেমন আমাদের ইন্ডিয়া। এরপরে রয়েছে ব্রড সোশ্যাল গোলস বা বৃহৎ সামাজিক উদ্দেশ্য। বৃহৎ সামাজিক উদ্দেশ্যের ভিতরে এফিসিয়েন্সি, ইকুইটি, ফ্রিডম অফ চয়েস, ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধে জানতে হবে। এফিসিয়েন্সি মানে হচ্ছে বেস্ট ইউজ অফ লিমিটেড রিসোর্স উইদাউট ওয়েস্ট, মানে অপচয় না করে সীমিত সম্পদকে অপটিমাম ইউজ করা, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। ইকুইটি মানে ইকুইটি হচ্ছে ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, মানে সম্পদের যথাযথ মানে সঠিক বন্টন। এছাড়া চয়েস অফ ফ্রিডম, পছন্দের স্বাধীনতা, ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ইন্ডিকেটরস, কিসের ইন্ডিকেটরস? ইন্ডিকেটরস অফ ইকোনমিক গ্রোথ অনলি ডেফিনেশন। এখানে ইকোনমিক গ্রোথ তার ইন্ডিকেটর বা নির্দেশক, মানে কোন কোন জিনিস ঘটলে বলা যাবে যে ইকোনমিক গ্রোথ হয়েছে বা হচ্ছে। আর ইকোনমিক গ্রোথের ডেফিনেশনটা, ইন্ডিকেটরস এর মধ্যে ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, আয়, মাথাপিছু আয়, সেভিংস সঞ্চয়, ইনভেস্টমেন্ট বিনিয়োগ। ইনভেস্টমেন্টের ভিতরে ফিজিক্যাল ক্যাপিটাল আর হিউম্যান ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটালের ভিতরে কোনো মেশিন, কোনো টেকনোলজি বা মানি যদি ইনভেস্টমেন্ট করা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। আর হিউম্যান ক্যাপিটাল মানে হিউম্যান রিসোর্স, অর্থাৎ হিউম্যান স্কিল, এক্সপেরিয়েন্স, এডুকেশন, হেলথ, এগুলোর উপরে ডিপেন্ড করে হিউম্যান ক্যাপিটাল। তো এগুলো যদি ইমপ্রুভ হয় তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ হচ্ছে। ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস, ইকোনমিক ডেভেলপমেন্ট এর কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনটা জানতে হবে। আর এর ইন্ডিকেটরস কি কি? না, ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি যদি কম হয় তাহলে বুঝতে হবে যে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে বা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। পভার্টি কম হলে সেটাও ইন্ডিকেট করে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। জেন্ডার ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, এনভায়রনমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্ট ভালো হলে তাহলে বোঝা যাবে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। এটা যে ফার্স্ট ইউনিটের ভিতরে। আর এরপর ইউনিট 2 মাইক্রো ইকোনমিক্স, কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তাদের আচরণ। এর সাব ইউনিট এ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই,
কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম প্রাইস, ইনভিজিবল হ্যান্ড, অ্যান্ড এটার প্রোনাউন্সিয়েশন, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাকচুয়ালি, এর প্রোনাউন্সিয়েশন লেজিফে, লেজিফে মানে লেট ইট বি, যেমনটা আসে তেমনটাই, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ইন্টারাকশনে ইকুইলিব্রিয়াম প্রাইস যদি আসে তাহলে সেটা হচ্ছে লেজি ফে, যদি গভর্নমেন্ট ইন্টারভেনশন না হয়। কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ডিমান্ডে বা চাহিদার স্থিতিস্থাপকতার ধারণা, যার ভিতরে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে পার্সেন্টেজ চেঞ্জ অফ ডিমান্ড এর রেশিও পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইসের যদি হয় তাহলে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পেয়ে থাকি। একই রকম ভাবে ইনকামের সঙ্গে হলে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দুটো যদি কমপ্লিমেন্টারি গুড হয় তো একটা প্রাইস চেঞ্জ অন্যটার উপরে প্রভাব ফেলবে, তো সেক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর ধারণাটা পড়তে হবে। ইলাস্টিসিটি অফ সাপ্লাই, সাপ্লাই স্থিতিস্থাপকতা সম্বন্ধে জানতে হবে, এখানে নিউমেরিক্যাল প্রবলেমস ক্যান বি ইন্ট্রোডিউসড, নিউমেরিক্যাল প্রবলেমও থাকতে পারে। কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স, প্রাইস সিলিং অ্যান্ড প্রাইস ফ্লোর, প্রাইস সিলিং হচ্ছে প্রাইসের ঊর্ধ্বতম মান নির্ধারণ করে দেওয়া যাতে ভোক্তারা সঠিক মূল্যে কোনো দ্রব্য কিনতে পারে, অ্যান্ড প্রাইস ফ্লোর মানে এটা উৎপাদনকারীদের সুরক্ষার জন্য নিম্নতম মান নির্ধারণ করে দেওয়া। এরপরে সাব ইউনিট সিতে রয়েছে বেসিক্স অফ থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ারের ভিতরে কার্ডিনাল ইউটিলিটি, ইউটিলিটি মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, কোনো দ্রব্য উপভোগ করে কতটা স্যাটিসফাইড হচ্ছি, তো সেক্ষেত্রে কার্ডিনাল ইউটিলিটি হচ্ছে সংখ্যাবাচক, যদি ইউটিলিটিকে সংখ্যায় প্রকাশ করা হয় কার্ডিনাল ইউটিলিটি। অ্যান্ড অর্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি হচ্ছে র্যাঙ্ক, কোনো নাম্বার না দিয়ে শুধুমাত্র র্যাঙ্ক করা হয়, এটা উপরে এটা নিচে, তো সেক্ষেত্রে সেটাকে অর্ডিনাল ইউটিলিটি বলা হয়। বাজেট কনস্ট্রেন্ট, ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড ইটস প্রপার্টি, বাজেট কনস্ট্রেন্ট মানে যতটা ইনকাম হবে অ্যাকচুয়ালি তার বাইরে তো আর কোনো কিছু ক্রয় করা সম্ভব নয়, তো বাজেট লাইনের বাইরে সেটাকে বাজেট কনস্ট্যান্ট বলা হয়। আর ইনডিফারেন্স কার্ভ, যে কার্ভ বরাবর বা যে লাইন বরাবর কনজিউমারের যে ইন্টারেস্ট বা চাহিদা ইনডিফারেন্স থাকে সেটাকে ইনডিফারেন্স কার্ভ বলা হয়। তো ইনডিফারেন্স কার্ভের প্রপার্টি, দুটো ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করতে পারে কিনা, ইনডিফারেন্স কার্ভের শেপ কিরকম হয়, কনভেক্স অ্যাট অরিজিন না কনকেভ অ্যাট অরিজিন, বা যদি ইনডিফারেন্স কার্ভ উপরের দিকে থাকে তাহলে সেটা কি নির্দেশ করে, বা নিচের দিকে থাকলে সেটা কি নির্দেশ করে, এগুলো সম্বন্ধে এই প্রপার্টি সম্বন্ধে জানতে হবে। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন ইউজিং ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভ ব্যবহার করে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন মানে সর্বোত্তম কিভাবে আমরা কোনো জিনিসকে ব্যবহার করতে পারি বা কোনো জিনিসকে সর্বোত্তম গ্রহণ করতে পারি, সেই ধারণাটা আছে। ডেরিভেশন অফ ডিমান্ড ফাংশন, ডিমান্ড ফাংশন, ডিমান্ড যে ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে সেগুলো ওর অ্যাকচুয়ালি এখানে ডেরিভেশন রয়েছে, সেগুলোর অরিজিন মানে কিভাবে বার হচ্ছে সেটা পড়তে হবে। থার্ড ইউনিট অফ ইকোনমিক্স এর ভিতরে প্রডিউসার বিহেভিয়ার, সাব ইউনিট এ শর্ট রান অ্যান্ড লং রান প্রোডাকশন ফাংশন। শর্ট রান মানে অল্প সময়, আর লং রান মানে হচ্ছে দীর্ঘ সময়, মিনিমাম 10-20 বছর এরকম ধরা হয়। তো এই সময় প্রোডাকশন ফাংশন সম্বন্ধে জানতে হবে। ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, রিটার্নস টু স্কেল, ইকোনমিক্স অফ স্কেল, এগুলো অ্যাকচুয়ালি যদি আমি ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শনের কথা বলি তাহলে যে ফ্যাক্টর অফ প্রোডাকশন রয়েছে তার একটা চেঞ্জ হলে আউটপুট কিরকম পরিবর্তন হবে সেটা হচ্ছে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। আর রিটার্নস অফ স্কেল মানে হচ্ছে ইনপুটগুলো ও সবগুলো পরিবর্তন করলে কিভাবে
অ্যাকচুয়ালি আউটপুটে পরিবর্তন আসবে। আর ইকোনমিক্স টু স্কেল মানে হচ্ছে প্রোডাকশনের চেঞ্জ আসলে কস্টে কীরকম চেঞ্জ আসবে। প্রোডাকশন যদি আমি বাড়াই তো কস্ট আসলে আমার কি বাড়বে নাকি কমবে, বা তার হারটা কীরকম পরিবর্তন হবে সেই সম্বন্ধে জানতে হবে। সাব ইউনিট বিতে বেসিক কনসেপ্ট অফ কস্ট রয়েছে। এখানে টোটাল কস্ট শর্ট টার্মে, টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, এগুলো শর্ট টার্মে এবং লং টার্মে সেই সম্বন্ধে জানতে হবে। ইমপ্লিসিট কস্ট, অপরচুনিটি কস্ট। ইমপ্লিসিট কস্ট অ্যাকচুয়ালি অন্তর্নিহিত ব্যয়, যেটা অ্যাকচুয়ালি উদাহরণ যদি আমি বলি, ধরো আমি দুটো কাজ পারি, তার ভিতরে সময় স্বল্পতার জন্য আমি একটা কাজই করতে পারবো, আরেকটি কাজ আমি করতে পারবো না। তো যে কাজটা আমি করতে পারবো না ছেড়ে দিলাম, তার জন্য যে অ্যামাউন্টটা আমি পেতাম সেই অ্যামাউন্টটা আমি পাচ্ছি না, তাহলে সেটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট। আর যদি সেই অ্যামাউন্টের সঙ্গে সঙ্গে আরো কিছু অ্যালাউন্স বা আরো কিছু ইনসেন্টিভ বেনিফিট যদি সেখান থেকে আসে, সেটাও যদি আমি না পাই, তাহলে সেটাকে অপরচুনিটি কস্ট বলা হয়। ইমপ্লিসিট কস্টের ব্রড সেন্স হচ্ছে অপরচুনিটি কস্ট। কনসেপ্ট অফ রেভিনিউ অ্যান্ড প্রফিট। রেভিনিউ হচ্ছে টোটাল যে প্রোডাকশন হয়েছে সেটা বাজার দরে বিক্রি করা হলে যে প্রাইসটা হয় সেটা হচ্ছে রেভিনিউ। আর রেভিনিউ থেকে যদি কস্ট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে প্রফিট থাকে। তো টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ অ্যান্ড প্রফিট সম্বন্ধে জানতে হবে। এরপরে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে আমাদেরকে দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। ইউনিট 4-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু ডেটা। ডেটার সম্বন্ধে জানতে হবে। স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সের পরিধি বা রাশিবিজ্ঞানের পরিধি, মানে কোন কোন অ্যাকচুয়ালি কতদূর প্রসারের, মানে কি কি বিষয় আলোচনা করা যায়। ইউনিট সাব ইউনিট বিতে রয়েছে ইন্ট্রোডাকশন টু ডিফারেন্ট টাইপস অফ ডেটা। বিভিন্ন ধরনের যে ডেটাগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলোর অ্যাকচুয়ালি ধারণা, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি, টাইম সিরিজ ভার্সেস ক্রস সেকশন, কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ, এগুলো সম্বন্ধে জানতে হবে। এগুলো স্ট্যাটিস্টিক্স ক্লাস 10-এ রাশিবিজ্ঞানে কিছুটা আছে, হয়তো তোমরা জেনেছো। ফিচার্স অফ আ গুড কোশ্চেনিয়ার। একটা ভালো কোশ্চেনিয়ারের ফিচার্স গুলো কি কি বা ক্যারেক্টারিস্টিক গুলো কি কি। সাব ইউনিট সিতে রয়েছে ডেটা সোর্সেস ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন ডেটার উৎস সম্বন্ধে জানতে হবে। ইউনিট 5-এ রয়েছে অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা, যার ভিতরে সাব ইউনিট এ ক্লাসিফিকেশন অফ ডেটা, কন্টিনিউয়াস অ্যান্ড discrete variables, textual presentation of data, tabular form presentation of data, graphical presentation of data, যার ভিতরে বার চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, পাই চার্ট, ওজাইফ, অ্যারিথমেটিক লাইন গ্রাফ, এগুলো সম্বন্ধে জানতে হবে। ইউনিট 6 স্ট্যাটিস্টিক্স এর ভিতরে রয়েছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা, তার ভিতরে মিন, অ্যারিথমেটিক মিন ও জিওমেট্রিক মিন। আর ইউনিট বি কোয়ার্টাইল অ্যান্ড মিডিয়ান, পার্সেন্টাইল, ডেফিনেশন অনলি, ডেফিনেশন করতে হবে। অ্যান্ড ইউনিট সি মোড বা সংখ্যাগুরু মান সম্বন্ধে জানতে হবে। এগুলো সেমিস্টার অনে রয়েছে। আর এছাড়াও প্রজেক্ট তো আছেই। প্রজেক্ট সম্বন্ধে প্রজেক্টটা যদি আমি দেখি, ওকে লেটস সি প্রজেক্ট। এছাড়াও যে প্রজেক্ট রয়েছে, ইস একাডেমিক সেশনে একটা করে প্রজেক্ট তোমাদেরকে তৈরি করতে হবে, যেটা ইদার বেসড অন প্রাইমারি ডেটা, হয় সেটা প্রাইমারি ডেটার উপরে বেসড করে, নইলে সেকেন্ডারি ডেটার উপরে বেসড করে। প্রাইমারি ডেটা বা সেকেন্ডারি ডেটার উপরে বেস করে এই 4টে টপিক এবং
রিলেটেড যে কোনো টপিক সম্বন্ধে যেটা দেওয়া আছে সিলেবাসে, সেখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে করা যেতে পারে। আর বেস্ট সেকেন্ডারি ডেটার ফ্লো চার্ট কিরকম হবে সেটা এখানে দেওয়া আছে। আর প্রাইমারি ডেটার উপরে বেস করে যদি প্রজেক্ট ওয়ার্ক করতে হয় তাহলে এখানে প্রাইমারি ডেটার উপরে বেস করে যে কাজগুলো আছে সেটা দেখে নিতে পারো। প্রাইমারি ডেটার ফ্লো চার্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।